নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে আরোগ্য নিকেতন উপন্যাসের ১২তম পর্ব। গলির সেই লম্বা ফালি জ্যোৎস্নাটা ধীরে ধীরে আকাশে চাঁদের অগ্রগতির সঙ্গে গলির ভিতর থেকে বেরিয়ে এসে গলির মুখে তখনও যেন দেওয়ালে ঠেস দিয়ে ঠিক মানুষের মতো দাঁড়িয়েছিল। ওইটাই শশাঙ্কের বাড়ির গলি। ওই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েই শশাঙ্কর স্ত্রী তাকে অভিসম্পাত দিয়েছিল। বনবিহারী অকালেই মারা গিয়েছে, কিন্তু বনবিহারের মৃত্যুর নিষ্ঠুর আঘাতে বিচলিত বিহ্বল হয়ে মনে মনেও কোনোদিন পুত্র শোককে ওই মেয়েটির অভিশাপ বলে স্বীকার করেননি। নিজে ডাক্তার হয়েও বনবিহারের মৃত্যুকে নিমন্ত্রণ করেছিল। মৃত্যু ফিরে যাবে কেন? ডেকে এনে তার সে কি ভয়, সে কি বাঁচবার ব্যাকুলতা! ওই দাঁতুর মতো, ওই মতির মায়ের মতো। যখন মনে পড়ে তখন শোকের চেয়ে দুঃখই বেশি হয়। যে মানুষ মরতে চায় না, জলমগ্ন মানুষের মতো দুহাত শূন্যে বাড়িয়ে আমাকে বাঁচাও বলে ডুবে যায়, তার জন্যই শোক হয় মর্মান্তিক। নইলে শোক তো শুভ্র শান্ত জীবনের মহাতত্ত্ব। শান্ত শোক জীবনকে কয়েকটা দিনের জন্য বৈরাগ্যের গৈরিক উত্তরীয় পরিয়ে নিয়ে মনোহর করে তোলে, কানের কাছে সত্য সঙ্গীত ধ্বনিত করে তোলে বাউল বৈরাগীর মতো। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি জামামন্দিরং। অন্য বংশে অন্য কুলে এ হয়তো সম্ভব নয়, কিন্তু মশায় বংশে সেই তো অসম্ভব ছিল না। মনে পড়ছিল প্রথম যৌবনে বিখ্যাত শখের দলের অভিমন্যু বধ পালার কথা। সেই প্রসঙ্গে চণ্ডীতলার সাধক মহান্ত রঘুবর গোঁসাই কয়েকটি কথা বলেছিলেন যাত্রাদলের অধিকারীকে। সেই কথাগুলি মনে গেঁথে আছে। সপ্তরথীর অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত দেহে কুরুক্ষেত্রের মাটিতে পড়ে ১৬ বছরের কিশোর অভিমন্যু কাতর স্বরে কেঁদেছিল। সুকণ্ঠ প্রিয়দর্শন ছেলেটি কান্না মেশানো সুরে গান ধরেছিল, অন্যায় ঘোর সমরে অকালে গেল প্রাণ আমার, তৃতীয় পাণ্ডব পিতা মাতুল গোবিন্দ যার। একে একে মা সুভদ্রা, প্রিয়া উত্তরার নাম ধরে সে এক মর্মচ্ছেদী করুণ সঙ্গীত। সারা আসরের লোকের চোখের জলে বুক ভেসে গেল। গান শেষ হলো। অভিমন্যু টলতে টলতে চলে গেল সাজঘরে। অঙ্ক শেষ হলো। ঐকতান বাদন শুরু হলো। রঘুবর গোস্বামী গম্ভীর কণ্ঠে অধিকারী মশাইকে ডেকে বললেন, অধিকারী মশাই, এ কি হইল ভাই? আগে অধিকারী প্রশ্ন বুঝতে না পেরে বলল, খুলে বলুন। অভিমন্যু এমন করে কাঁদল কেন ভাই? অর্জুনের ছাওয়াল, কিষাঞ্চির ভাগনা, সে মরণকে ডরে এমন করে কাঁদবে কেন ভাই? কাঁদবে তো এই লড়াই এসে আইলো কেন দাদা? এমন করে ৭ বীরের সাথে লড়াই দিল কাহে ভাই? সে তো ভাই ২ হাত বাড়ায় দিয়ে বন্ধন পরে বাঁচতে পারত। ভাঙা রথের চাকা নিয়ে লড়তে গেল কেন? অভিমন্যু তো কাঁদবে না? বীর বংশের সন্তান, সে তো ভাই মরণকে ডরবে না? অধিকারী হতভম্ব হয়ে গিয়েছিলেন। এমন প্রশ্ন তো সাধারণত কেউ করে না। মানুষ কেঁদে সারা হয়ে আসর জমিয়ে তোলে, ধন্য ধন্য পড়ে যায়। তিনি সবিনয়ে সেই কথাই বলেছিলেন, বাবা, মানুষ এতে কাঁদে। কথা কেড়ে নিয়ে গোস্বামী বলেছিলেন, তাই বলে দুঃখ দিয়ে কাঁদাবে ভাই? যাতনা দিয়ে কাঁদাবে? কাঁদন খুব ভালো জিনিস, মনকে ময়লা ধুয়ে যায়, দিল সাফ হয়ে যায়, ঠিক বাত। কিন্তু তার জন্য মাথায় ডান্ডা মারকে কাঁদাবে ভাই? প্রেম সে কাঁদাও, আনন্দ সে কাঁদাও, তবে তো ভাই। অর্জুন মহাবীর, কিরত বেশ ধরকে শিব আইলেন, তার সাথে লড়লেন। তার ছাওয়াল মরণকে ডর না করে বলুক, আওরে তু মরণ, মরণ আসুক, হাত জোড় করে আসুক, বলুক, হামারা পুরি ধন্য, আমি আজ ধন্য হইল। মরণকে ডর সে পরিত্রাণ কে পথ দেখে মানুষ আনন্দ সে কাঁদুক, তবে তো ভাই। যাত্রাদলের অভিমন্যুর চেয়ে বহু গুণ দীনতার সঙ্গে কাতর কান্না কেঁদে মরেছিল বনবিহারী। অবশ্য আসল নকলে তফাৎ আছে, কিন্তু যাত্রাদলের ওই মৃত্যুর অভিনয় সত্যও যদি হতো,
তবুও তার তুলনা ভুল নয়। বনবিহারী মারা গিয়েছে ম্যালেরিয়ায়। বনবিহারী রিপুর প্ররোচনায় দেহখানাকে করে রেখেছিল রোগের বীজের পক্ষে অতি উর্বর ক্ষেত্রের মতো অনুকূল। দাহ্য বস্তুতে সামান্য এক বিন্দু আগুন যেমন সর্বধ্বংসী অগ্নিকাণ্ডে পরিণত হয়, ঠিক তেমনভাবেই ম্যালেরিয়া মৃত্যু রোগে পরিণত হল। আরজিকর স্কুল থেকেই পাশ করে এসেছিল সে। বিলাসী তরলচিত্ত, উল্লাস চঞ্চল, উচ্ছৃঙ্খল বনবিহারী। তখন তার ধারণা সে ধনীর সন্তান, জমিদারের সন্তান। হায় রে, সে একানা অংশের জমিদারি তাকেও একদিন অহংকৃত করেছিল। তারপর বনবিহারী তখন এক অবস্থাপন্ন মোক্তারের একমাত্র কন্যাকে বিবাহ করে তার সম্পত্তিরও ভাবী উত্তরাধিকারের স্বপ্ন দেখছে। বিবাহ অবশ্য তিনিই দিয়েছিলেন, তবে পছন্দ আতর বউয়ের। তিনিও অমত করেননি। পিতার একমাত্র উত্তরাধিকারিণী কন্যাকে তিনি পছন্দ করেছিলেন। শ্বশুর দিয়েছিল দামি সাইকেল, জামাই সাইকেলে চড়ে ডাকে যাবে। দিয়েছিল ভালো ঘড়ি, ঘড়ি দেখে নারীর বিট গুনবে, হার্টের বিট গুনবে। নতুন চমৎকার বার্নিশ করা আলমারি, চেয়ার, টেবিল, ডাক্তারখানার সরঞ্জাম। আরোগ্য নিকেতনের ওইদিকে একখানা ছোট কুঠুরিতে বনবিহারী ডাক্তার বসতে শুরু করল। নতুন সাইনবোর্ড টাঙালে সঞ্জীবন ফার্মেসি। তিনি সকল কাজই করেছিলেন, কিন্তু নিজে থেকে কিছু করেননি। মনের মধ্যে ঘুরেছিল সেই শশাঙ্কের স্ত্রীর কথা। তখন অবশ্য 5 বছর হয়ে গিয়েছে। বনবিহারীও মৃত্যুকে নিমন্ত্রণের পথে অনেকটা এগিয়েছে, মদ ধরেছে। জীবনমশাই সহজ রোগী বনবিহারীর কাছে পাঠিয়ে দিতেন। কিন্তু আশ্চর্য, এই মশাই বংশের কুলগত চিকিৎসাবিদ্যার বুদ্ধির এতটুকুও বোধ বনুর মধ্যে স্ফুরিত হয়নি। হবে কি করে? যে ধ্যান যোগে বিজ্ঞান ধারণায় ধরা পড়ে সে ধ্যান সে কোনো দিনই করেনি, করতে চায়নি। রোগীর চেয়ে ভিড় বেশি হতো বন্ধুরই। নবগ্রামের ব্রাহ্মণ বাবুদের ছেলেরা আসতো বনুর ডিসপেন্সারিতে। কাপের পর কাপ চা আসতো। হাস্যধ্বনিতে আতুরালয়ের মৌন বিষণ্ণতা যেন চাবুকের আঘাতে মুহুর্মুহু চকিত ত্রস্ত হয়ে উঠত। রোগীরা বসে থাকত। সংশয়াপন্ন রোগীর স্তিমিত জীবনদ্বীপের শিখাকে সমুজ্জ্বল করবার জন্য শাস্ত্রোক্ত সঞ্জীবনী তৈলের মতন ওষুধ যে ব্র্যান্ডি, সেই ব্র্যান্ডি চলত উল্লাসের জন্য। এখানে পড়বার সময় ব্যভিচার থেকে তার ব্যাধি হয়েছিল। কলকাতায় পড়তে পড়তে আবারও ব্যাধিগ্রস্ত হয়েছিল। সে কথা সে তাকে জানায়নি, কিন্তু তিনি বুঝেছিলেন, শালসা খাওয়া দেখে ধরেও ছিলেন। তখন সালভারসন ইঞ্জেকশন উঠেছে বটে, কিন্তু খুব প্রচলন হয়নি। রক্ত পরীক্ষায় এত ব্যাপক প্রসার হয়নি। সহজ সুযোগও ছিল না। 2-3টি ইঞ্জেকশনে ক্ষত নিরাময় হলেই লোকে ইঞ্জেকশন বন্ধ করত। প্রথম মহাযুদ্ধের পর তখন সালভারসনের দাম অনেক এবং ওষুধও দুষ্প্রাপ্য। ক্ষত নিরাময়ের পর লোকে সালসা খেত, উইলকিনসন্স সারসা পেরিলা। তখন দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার চক্রধারী ঘোষ বনবিহারী থেকে কয়েক বছরের বড়, বনবিহারীর বন্ধু। বনবিহারীর মজলিসে চক্রধারী আসত। বিকেলবেলা এখানেই চা খেত। সন্ধ্যার পর বনবিহারী যেত চক্রধারীর বৈঠকে। সেখানে গান বাজনার আসর বসত। নিরুদ্বেগে নিরুপদ্রব উল্লাস চলত। গান বাজনা, পান ভোজন। গভীর রাত্রে বনবিহারী ফিরত। যেদিন মশায় বাড়িতে থাকতেন সেদিন বনবিহারীর জড়িত কণ্ঠস্বর তার কানে আসত। বনবিহারীর সঞ্জীবন ফার্মেসিতেও মধ্যে মধ্যে নৈশ আড্ডা বসত, পান ভোজন চলত। সকালবেলা উঠে জীবনমশাই দেখতে পেতেন উচ্ছিষ্ট পাতা, ভুক্তাবশেষ, দাওয়ার ধারে দুর্গন্ধ উঠত। দেখতে পেতেন বমি করার চিহ্ন। অম্ল গন্ধের সঙ্গে বিকৃত মদ্যগন্ধ পেতেন। ভন ভন করে মাছি উঠত। 2-1টা কুকুর তাই চাটত আর মশাইকে দেখে লেজ নাড়ত। কিন্তু বলবার উপায় থাকত না। এইসব ক্ষেত্রে প্রায় জড়িত থাকতেন জামাতা। সুরমা সুষমার তখন বিবাহ হয়েছে। 2টি পয়সাওয়ালা বাপের সন্তান, উচ্চকুলীন। কি করবেন? সেকালের বিচারে তারাই সুপাত্র। তবু তিনি খুঁত করেছিলেন। পেয়েছিলেন ভালো ছেলে, স্কুল মাস্টার, কিন্তু সে অন্য কারোর পছন্দ হয়নি।
40 টাকা মাইনে কি উপার্জন? লোকে নিন্দা করে বলেছে, ছি ছি ছি, ওই 20-25 বিঘে জমি সম্বল পরিবার কি মশাই বংশের যোগ্য কুটুম্ব? সবচেয়ে বেশি বলেছিল আতর বউ এবং বনবিহারী। শুধু ওরাই নয়, তিনি নিজেও দায়ী। তার মনও তো এতে সায় দিয়েছিল। তবে একটা বিষয়ে তিনি প্রতারিত হয়েছিলেন। তার জন্য মানুষ দায়ী নয়, কাল তাকে প্রতারিত করেছিল। তিনি বুঝতে পারেননি যে কাল ধর্মে উত্তর পুরুষ কুলধর্ম ত্যাগ করেছে জীর্ণ কন্থার মতো। এই অঞ্চলের বৈষ্ণব মন্ত্র উপাসক কায়স্থ সমাজের ছেলেরা কাল ধর্মে মদ্যপানে অভ্যস্ত হয়েছে বা হবে, এটা তিনি অনুমান করতে পারেননি। মহা সমারোহ করে তিনি মেয়েদের বিয়ে দিয়েছিলেন। তারা আসত। তাদের আসার অজুহাতেই মশাই বংশের অন্দরের রান্নাশালে মাংস প্রবেশ করেছিল। অতীত কথা মনে করতে করতে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ জীবন মশাই। ওই চক্রধারী ডাক্তারকে মশাই বলেছিলেন, চক্রধারী, বনবিহারী এত সারসা পেরিলা খায় কেন হে? জিজ্ঞেস করো তো। চক্রধারী হেসে বলেছিল, বনবিহারী তো নিজেই ডাক্তার, ওসব ওর উপরেই ছেড়ে দিন। কিন্তু ও নিয়ে আপনি ভাববেন না, সেসব সেরে গেছে। সারসা পেরিলা খায় শরীর ভালো হবে বলে, আমিও তো খাই। আচ্ছা, ভালো। কিন্তু প্রকৃতি অনাচার সয় কতদিন? অমিতাচারী অসতর্ক বনবিহারী পড়ল ম্যালেরিয়ায়। বিচিত্র ব্যাপার। ডাক্তার বনবিহারী কুইনিন খেত না। কুইনিনের বদলে প্রতিষেধক হিসাবে খেত ব্র্যান্ডি। মশাই নিজে খেতেন শিউলি পাতার রস, মধ্যে মধ্যে কুইনিনও খেতেন। বনবিহারী হাসত। দেশে তখন প্রবল ম্যালেরিয়া। বছরের পর বছর পাহাড়িয়া নদীর বন্যার মতন দেশকে বিধ্বস্ত করে চলেছে, ওই দাঁতুর মতো। জ্বর হলে বনবিহারী ম্যালেরিয়া মিক্সচারের সঙ্গে আউন্স 2 ভাইনাম গ্যালেসিয়া মিশিয়ে নিত। নিজেই প্রেসক্রিপশন করে নিজের ডাক্তারখানা থেকেই আনিয়ে নিত। নিজের ডাক্তারখানায় না থাকলে পাঠাতো নবগ্রামে সীতারামের দোকানে। সীতারাম বনবিহারীর সঙ্গী হয়ে উঠেছিল। সীতারামও মরেছে অকালে। অমিতাচারের নিমন্ত্রণে মৃত্যু তার জীবনে এসে প্রবেশ করেছিল কদর্যতম মূর্তিতে। সীতারামের কুষ্ঠ হয়েছিল। কখন হয়েছিল উপদংশ তাকে গোপন করেছিল। তারই বিষ জর্জরতায় সীতারামের দেহ রক্ত কুষ্ঠবীজ সংক্রমণের গুপ্তপথ খুলে দিয়েছিল। হতভাগ্য সীতারাম, হতভাগ্য বনবিহারী। ক্রমে ক্রমে অমিতাচার অনিয়মের প্রশ্রয়ে রোগ হয়ে উঠল জটিল। আয়ুও ক্ষয় হল, দেহও জীর্ণ হল। লিভার, প্লিহা, পুরনো ম্যালেরিয়া, রক্তহীনতা, পানভোজনের প্রতিক্রিয়া সব জড়িয়ে সে এক জটিল ব্যাধি। জীবনমশাই মনে মনে বনবিহারীর অকাল মৃত্যুর কথা অনুমান করেছিলেন। মশাই বংশের আয়ু, মহৎ সাধনার পরমায়ু সে পাবে না, পাবার অধিকারীই নয়। কিন্তু এত শীঘ্র যাবে ভাবতে পারেননি। অকস্মাৎ একদিন চোখে পড়ে গেল। সকালবেলা বাড়ির ভিতরে দাওয়ায় বসে বনবিহারী চা খাচ্ছিল। আরোগ্য নিকেতন থেকে কি একটা বিশেষ প্রয়োজন বোধ করি টাকা নেবার জন্যই তিনি বাড়ি ঢুকেছিলেন। পূর্বদারি কোঠা ঘরের বারান্দায় বনু বসেছিল পরিপূর্ণ রৌদ্র উপভোগের জন্য। বনবিহারীর রৌদ্রালোকিত মুখের দিকে তাকিয়েই তিনি থমকে দাঁড়িয়েছিলেন। রক্তহীন বিবর্ণ মুখ বনবিহারীর, দৃষ্টি ক্লান্ত, এবং ওই বিবর্ণ পাণ্ডুরতার উপরে যেন একটা পাংশু অর্থাৎ ছাই রঙের সূক্ষ্ম আস্তরণ পড়েছে, তাই নয় কি? সেদিন তিনি বিধি লঙ্ঘন করে গোপনে ঘুমন্ত বনবিহারীর নাড়ি পরীক্ষা করেছিলেন। সন্তর্পণে হাতখানি নামিয়ে রেখে নেমে এসেছিলেন। তিনি সেদিন নিজে চক্রধারীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, বনবিহারীর রোগ কি কমেছে চক্রধারী? কি বুঝছ? চক্রধারী একটু চিন্তিত হয়ে বলেছিল, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। আমি বলবোই ভাবছিলাম। বনবিহারীকে আমি বলেছি, আমার মনে হচ্ছে কালা জ্বর। কালা জ্বর? হ্যাঁ, বনবিহারীকে একবার কলকাতায় পাঠান, একবার দেখিয়ে আসুক। যাক,
তুমি যখন বলছো তাই যাক। আপনি একদিন দেখুন না ভালো করে। না, দেখা উচিত নয়। আর যাক যাক, সে কলকাতায় গিয়ে দেখিয়ে আসুক। বনবিহারী কলকাতায় গেল, সঙ্গে আদর বউও গেল। মশাই বলেছিল বৌমাকেও সঙ্গে নিয়ে যেতে। বৌমাকে? কেন? না না, ওই সর্বনাশীকে বিয়ে করেই তো বনু আমার গলে গেল রোগে। না, ওর নিঃশ্বাসও আমি লাগতে দেব না। ওসব বলতে হয় না আতর বউ, ওতে ছেলে বউ দুজনের মনেই কষ্ট হয়। বৌমাকেও সঙ্গে নিয়ে যাও, আমার কথা শোনো, তোমারও সাহায্য হবে, তাছাড়া বনুর মনটাও ভালো থাকবে। এখন মন ভালো থাকাটা আগে দরকার। সেই দিনকেই আমার শশাঙ্কর বধূটির কথা মনে পড়েছিল। মনে মনে বলেছিলেন, তোমাকে মাছের মুড়ো খেতে দিয়েছিলাম এবং তোমাকে দেওয়া কথা অনুযায়ী আমার পুত্রবধূকে স্বামী সঙ্গ ভোগের জন্যই সঙ্গে পাঠাচ্ছি। আসামের কাল ব্যাধি কালাজ্বর, এককালে মৃত্যু আশ্রিত ম্যালেরিয়াই বলতো লোকে। তারপর কালাজ্বরের স্বতন্ত্র স্বরূপ ধরা পড়েছে, জীবাণু আবিষ্কৃত হয়েছে। বাঙালি ডাক্তার ইউএন ব্রহ্মচারী তার ওষুধও আবিষ্কার করেছেন। তার বাবা বলতেন, আসামে এক ধরনের বিষ জ্বর আছে, সাক্ষাৎ মৃত্যু, মহামারীর মতো গতি প্রকৃতি। সেই রোগে ধরল বনবিহারীকে? না, চক্রধারী নতুন ডাক্তার, নতুন কালের রোগ এবং নতুন ওষুধের ওপর একটি ঝোঁক আছে। তিনি নারী দেখে বুঝেছিলেন জীর্ণ জ্বর, পুরনো ম্যালেরিয়া জীবনকে ক্ষয় করে শেষ সীমান্তে উপনীত হয়েছে। অন্ধকার মৃত্যুলোকের ছায়ার আভাসী ওই আস্তরণ। তার কথাই সত্য হয়েছিল। রক্ত পরীক্ষায় কালাজ্বরের বীজাণুর সাক্ষাৎ পাওয়া যায়নি। কলকাতায় বনবিহারীর শিক্ষকেরা যত্ন করেই দেখে ব্যবস্থাপত্র করে তাকে বায়ু পরিবর্তনের যেতে আদেশ দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে এলো জীর্ণতর হয়ে। রোগ মৃত্যু রোগে পরিণত যখন হয়, তখন রিপুই জীবনের বুদ্ধিদাতা। অমৃত বলে বিষ খাবার দুর্মতি দেয় সে। পোর্ট ওয়াইন খেতে দিয়েছিলেন ডাক্তার। বনবিহারী দুদিনে 1 বোতল পোর্ট খেত, তার সঙ্গে দ্রুত শক্তি সঞ্চয়ের জন্য মুরগি খেতে শুরু করেছিল। মৃত্যুর 3 দিন আগে মশাই আতর বউকে বলেছিলেন, আতর বউ, তোমাকে এবার বুক বাঁধতে হবে, বনুর ডাক এসেছে। আতর বউ বজ্রাহতের মতন কয়েক মুহূর্ত স্তম্ভিত থেকে বজ্রবহ্নিতে জ্বলে উঠেছিলেন। বলেছিলেন, কি বলতে তোমার মুখে বাঁধল না? তুমি না বাপ? আমার যে মশাই বংশে জন্ম আতর বউ, আমার যে একটা কর্তব্য আছে। বনুকে প্রায়শ্চিত্ত করানো আমার কর্তব্য। না 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 না, হতে পারে না। বনবিহারী সে কথা শুনতে পেয়েছিল। হাউ হাউ করে কেঁদেছিল সে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, প্রায়শ্চিত্ত আমাকে করিও না, তাহলে আমি আর বাঁচব না। বেশ, তাহলে কিছু খেতে যদি স্বাদ থাকে খেতে দিও। আতর বউ তাও পারেননি। সেদিনের জ্বরটা ছেড়ে গেলে বনবিহারী নিজেই আচার চেয়ে খেয়েছিল। আতর বউ দেননি, দিয়েছিল বনবিহারীর স্ত্রী। পরের দিন বনবিহারী ভালো রইল। চক্রধারী কুইনিন ইঞ্জেকশন দিয়ে গেল। জীবনমশাই জানতেন এরপর একটা প্রবল জ্বর আসবে আগামীকালের মধ্যেই। বিনিদ্র হয়ে শুয়েছিলেন, ভাবছিলেন। গভীর রাত্রে সেদিন আবার ডাক এসেছিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে? আগে পশ্চিম পাড়ার হাজি সাহেবের বাড়ির লোক। কি, ছেলে কেমন আছে? ডাক্তার উঠে বসেছিলেন। হাজির ছেলের সান্নিপাতিক চিকিৎসা তিনিই করেছেন। একবার যে আসতে হবে ডাক্তারবাবু, বড় বাড়াবাড়ি। যাচ্ছি, চলো। সামান্য পথ, মাইল 1.5, কিন্তু অন্ধকার রাত্রি আর ধান ক্ষেতের ভিতর দিয়ে পথ। মশায় ভারী পায়ে শব্দ তুলে ভাবতে ভাবতে চলেছিলেন। লোকটা চলেছিল আলো হাতে, কাঠের কলবাক্স মাথায় নিয়ে আগে আগে। জমে মানুষের লড়াই, রোগে ভেষজ দ্বন্দ্ব। মনে আছে, সব ভুলে শুধু চিন্তা করেছিলেন স্ট্রিকনিন, ডিজিটালিস, অ্যাড্রেনালিন, হার্ট, নারী, রেসপিরেশন।
গভীর চিন্তায় মগ্ন মশায় যেন ঘুমের ঘোরে পথ চলেছিলেন সেদিন। রাত্রির অন্ধকার, দুপাশের ধানক্ষেত, এইসব কিছুই যেন মনে ছিল না। মধ্যে মধ্যে নক্ষত্র ঝলমল আকাশের দিকে চোখ পড়েছিল ক্ষণিকের জন্য, আবার সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নিয়েছিলেন। সেখানে গিয়ে রোগীর বিছানার পাশে বসে নাড়ি পরীক্ষা করে আলো তুলে ধরে রোগীর উপসর্গ লক্ষ্য করে, চেহারা দেখে, গন্ধ বিশ্লেষণ করে অনেক চিন্তা করে ওষুধ দিয়েছিলেন। কিছুক্ষণ বসে ওষুধের ক্রিয়া লক্ষ্য করে বাড়ি ফিরেছিলেন। হাজির নাতির ক্রাইসিস কাটবে। প্রশান্ত অথচ অবসন্ন মনেই আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে বনবিহারীর মঙ্গল কামনা করেছিলেন। সবই জানেন, তবু কামনা করেছিলেন। পূর্ব দিগন্ত থেকে পাণ্ডুর জ্যোৎস্নাকে গ্রাস করে অন্ধকার সম্প্রসারিত হচ্ছে। দূরের গ্রামান্তর অন্ধকারে অস্পষ্ট হয়ে হয়ে অন্ধকারে ঢাকা পড়ছে, ঠিক রোগীর দেহে মৃত্যু লক্ষণ সঞ্চারের মতো। নখের কোণ নীল হয়ে উঠছে, হাত পায়ের তালুর পাণ্ডুরতা ক্রমশ সর্বদেহে ব্যাপ্ত হচ্ছে। বাড়ি ফিরে একবার থমকে দাঁড়িয়েছিলেন। না, জ্বর তখনও আসেনি। ভালোই আছে বনু। সকলে গাঢ় ঘুমে ঘুমোচ্ছে, তিনিও ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো তার ঘরের দরজায় কে যেন তাকে ডাকছে। বাবা, বনু। কি হলো? তাড়াতাড়ি দরজা খুলেছিলেন। সামনে উঠোনে অন্ধকার থমথম করছে, গাঢ় নির্জনতার মধ্যে ঝিঝি ডাকছে। বনু কই? তাহলে কে ডাকলে? সম্ভবত তার মনে বনু ডেকেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বনুর ঘরের দরজায় গিয়ে ডেকেছিলেন, আদর বউ। হ্যাঁ। সাড়া পেয়ে চমকে উঠেছিলেন জীবনমশাই। আতর বউ জেগেছে, তবে আসছে। বনু কেমন আছে? শীত শীত করছে, বলছে হয়তো জ্বর আসবে। আসবে নয়, তখন এসেছে। উফ, সে কি ভীষণ কম্প! সেই কম্পই শেষ কম্প বনুর। মশাই সেদিন শেষ রাত্রির আকাশের দিকে তাকিয়ে একা দাঁড়িয়েছিলেন আরোগ্য নিকেতনের দাওয়ার উপর। উত্তর পশ্চিম কোণে কালীতলা, দাওয়ার পাশেই কুয়ো, করবীর গাছ দুটো ফুলে ভরা। সামনে শিশির ভেজা ধুলোয় ভরা নিথর পথখানা পড়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে তারাগুলিকে দেখছিলেন। কোথায় কোন তারা? কোথায় সপ্তর্ষিমণ্ডল? কোথায় অরুন্ধতী? ধ্রুবতারা কোথায় গেল? কালপুরুষ? পূর্ব দিগন্তে তখন দণ্ড দুয়েক আগে চাঁদ উঠেছে, কৃষ্ণপক্ষের দ্বাদশীর চাঁদ। তাদের মতে ক্ষয় রোগগ্রস্ত চাঁদ। পাণ্ডু বিবর্ণ, ক্ষয়িত কলেবর, 5 ভাগে 4 ভাগ ক্ষয়ে গিয়েছে। ক্লান্তির আর পরিসীমা নাই যেন। জ্যোৎস্নাও ম্লান। আকাশে ছড়িয়েছে, কিন্তু তাতে আকাশের দুটি খোলে নাই। নীলিমার মধ্যেও যেন পাণ্ডুরতার ছায়া পড়েছিল। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই শশাঙ্কর বউয়ের কথাই মনে পড়েছিল। দৃষ্টি নামিয়ে তাকিয়েছিলেন শশাঙ্কর বাড়ির গলিপথটার দিকে। সেদিনও ওই গলিটার মুখে তখন জ্যোৎস্নার একটা ফালি মলিন থান কাপড় পরা একটা বিষণ্ণ নারী মূর্তির মতন দেওয়ালের গায়ে লেগেছিল। কিন্তু সেদিন আর শশাঙ্কের স্ত্রী বা মঞ্জরি বলে ভ্রম হয় নাই। ঠিক এই সময় বনুর উচ্চ চিৎকার শোনা গিয়েছিল। প্রলাপ বকতে শুরু করেছিল বনু। আতর বউও তার সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছিলেন, বাবা, বাবা, বনু, বনু রে। শেষ সময় একবার বনুর জ্ঞান ফিরেছিল। সে খুব কেঁদেছিল। আমাকে আমাকে বাঁচাতে পারলে না মা? বাবা, আমাকে বাঁচাতে পারলে না? মশায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। আতর বউ ডেকেছিলেন, কি গো, একবার দেখে যাও, কিছু ওষুধ দাও আমার ছেলেটাকে। লোকে বলে তোমার ওষুধে মরণ নাকি ফিরে যায়। একবার দেখে যাও গো আমার ছেলেটাকে। যায় না, মরণ কারোর ওষুধেই ফিরে যায় না। আমাকে ডেকো না। চক্রধারী অবশ্য এসেছিল। শিয়রে সেই বসেছিল। 2টো ইঞ্জেকশনও সে দিয়েছিল। কিন্তু মৃত্যুকে ডাকলে সে কোনো প্রতিরোধই মানে না। সে শক্তির আবিষ্কার হয়নি,
আর হবেও না। যতক্ষণ ব্যাধি ততক্ষণ ওষুধ, কিন্তু ব্যাধির হাত ধরে মৃত্যু এসে আসন পাতলে সব ব্যর্থ। শুধু দুঃখ হয়েছিল বনুর জন্য। বনু খুব কেঁদেছিল। মনে পড়ছিল হাসি মুখে যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা। দেখেছেন বই কি এমন রোগী? কদাচিৎ নয়, একটা দুটি নয়, অনেক অনেক দেখেছেন তিনি। একালের ডাক্তারেরা দেখতে পায় না, পাবে না। তিনি দেখেছেন, অনেক দেখেছেন, নিতান্ত সাধারণ মানুষের মধ্যেই দেখেছেন। নবগ্রামের রায়বংশের ভুবন রায়ের কথা মনে পড়ছে। তখন মশাইয়ের বাবার আমল। জীবন মশাইয়ের তখন তরুণ বয়স। ভুবন রায় তখন প্রায় সর্বশান্ত। জগৎমশাইকে ডেকে পাঠালেন, মশাইকে বলো আমাকে যেন একবার দেখে যায়। জগৎমশাইয়ের চেয়ে বয়সে অনেক বড় ছিলেন ভুবন রায়। দরিদ্র বৃদ্ধ নিজের বাড়ির ভাঙা দেউড়িতে হুঁকো হাতে বসে থাকতেন। অভাব এমনই প্রচণ্ড যে যে কোনো পথচারীকে তামাক খেতে দেখলে তাকে ডাকতেন, কুশল প্রশ্ন করতেন এবং পরিশেষে বলতেন, দেখি তোমার কলকেটা একবার দেখি। তরুণ জীবন দত্ত সেদিন ভুবন রায়ের ডাক শুনে মনে মনে হেসেছিলেন। অবশ্য জগৎমশাইকে সাহস করে বলতে পারেননি। ভেবেছিলেন, মানুষের কি বাঁচবার লালসা, এই বয়স, সংসারের কোথাও কোনো পূর্ণতার আকর্ষণ নেই, তবুও ভুবন রায় মরতে চায় না। জগৎমশাইয়ের সঙ্গে তিনিও গিয়েছিলেন। ছেঁড়া ময়লা বিছানায় শুয়ে ভুবন রায় ক্ষীণ কণ্ঠে অভ্যর্থনা জানিয়েছিলেন, এসো মশাই এসো। কি হলো? যেতে হবে কি না একবার দেখো তো ভাই। যেতে তো হবেই রায়মশাই, বয়স মানেই কাল। সে কথা ভুবন রায় ভুলে যায়নি জগৎ। সেই কাল পূর্ণ হলো কি না তাই দেখো। কাল পূর্ণ না করে অকালে যাওয়া যে পাপ হবে, সেও ভুবন রায় যাবে না। লোকে বলে গেলেই খালাস, তা অকালে জেলখানা থেকে পালালে কি খালাস হয় রে ভাই? পালিয়ে যাবেই বা কোথায়, আবার এনে ভরে দেবে। এখন খালাসের সময় যদি হয়ে থাকে একটু দেখো দেখি ভাই, এখানকার কটা কৃত্য আছে আমাকে সারতে হবে। ভুবন রায়ের বিষয় থাকতে বন্ধুর কাছে 500 টাকা নিয়েছিলেন। সেই টাকার দলিল ছিল না। বন্ধুও সর্বশান্ত ভুবন রায়কে কোনোদিন তাগাদা করতেন না, কিন্তু ভুবন রায় সেটি ভুলতে পারেননি। অনেকবারই এই সম্পর্কে তার কর্তব্য করবার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু কল্পনা ছিল বন্ধুর কাছে মাফ চেয়ে নিতে হবে। কিন্তু সে কি সহজ? ভেবে রেখেছিলেন মৃত্যুর পূর্বে তা সে বন্ধুরই হোক আর নিজেরই হোক মুক্তি চেয়ে নেবেন। তাই নিজের মৃত্যুর কথা স্থির জেনে তবে বন্ধুকে ডেকে হাত জোর করে বলবেন, আমাকে মুক্তি দাও বাবা। অবশ্য বিঘা খানেক নিষ্কর জমি রেখেছিলেন, সেইটুকু দেবারও সংকল্প ছিল ভুবন রায়ের। একটা টাকা বালিশের তলা থেকে বের করে মশাইয়ের হাতে দিয়েছিলেন। জগৎমশাই হাত জোর করে বলেছিলেন, আমাকে মার্জনা করুন রায়মশাই। তা হয় না জগৎ, বৈদ্য প্রণামী না দিলে মুক্তি আসবে না আমার। আমার শ্রাদ্ধ তো একটা হবেই, তাতেই তুমি 1 টাকার জায়গায় 2 টাকা নৌকুতো দিও। বন্ধুর কাছে মুক্তি নিয়ে ভুবন রায়ের হাসি মুখে চোখ বোঝার কথা অনেক দিন পর্যন্ত মানুষ স্মরণ করে জীবনে ভরসা সঞ্চয় করেছে। তিনি নিজেও সঞ্চয় করেছেন। শুধু কি ভুবন রায়, গণেশ পায়েন, এই তো 20 বছর আগের কথা। তার আরোগ্য নিকেতনের দেওয়ার সামনে খোলা একখানা গাড়িতে চেপে 80-85 বছরের বুড়ো গণেশের সেই আশার কথা আজও চোখের উপর ভাসছে। লম্বা লাঠিখানায় ভর দিয়ে বুড়ো নেমে শোরগোল তুলেছিল সেদিন। চিরদিনের কালা গণেশের শোরগোল তুলে কথা বলাই অভ্যাস। এই কই গো ছোট মশাই, কই গো, আমাকে একবার দেখো। কই, পরের গাড়ি চেয়ে চিনতে এসেছি, আবার ওরা চলে যাবে। লবগ্রামের লটকনের দোকানে জিনিস নেবে, বুড়োকে আগে বিদায় করো। লোকজন সকলেই অবাক হয়েছিল গণেশের দাপট দেখে।
মশাইও গণেশকে দেখে প্রথমটা চিনতে পারেননি। কে? শীর্ণ দীর্ঘদেহ বৃদ্ধ। কে? গণেশ বায়েন? চিতুরার গণেশ বায়েন, হ্যাঁ সেই তো। গণেশ তার চেয়েও বয়সে বড়, 10-15 বছরের বড় তো হবেই। গণেশ তার বিয়েতে ঢোল বাজিয়েছে, মায়ের চন্দনধেনু শ্রাদ্ধে বাবার বৃষৎস্বর্গে ঢাক বাজিয়েছে, বনুর বিয়েতেও বাজনা বাজিয়েছে। গণেশ দাবি করে দীনবন্ধু মশাইয়ের অর্থাৎ তার পিতামহের শ্রাদ্ধেও সে ঢাক বাজিয়েছে। এই গণেশ 80-85 বৎসরের তো হবেই, সেই কারণেই গণেশ তাকে ছোট মশাই বলতো। জীবন মশাই প্রশ্ন করেছিলেন, গণেশ, কি রে, তোর কি হলো? হ্যাঁ, যা জোরে বলো, আর কিছু শুনি না কানে। ভুল হয়ে গিয়েছিল তার। গণেশ যে চিরদিন কালা, আর এই বৃদ্ধ বয়সে বেশি হয়েছে। নিজেই চিৎকার করছে, অর্থাৎ নিজেই শুনতে পাচ্ছে না নিজের কথা। মশাই কণ্ঠস্বর উঁচু করেই বলেছিলেন, কি ব্যাপার গণেশ? অসুখ হয়েছে, ব্যাধি ধরেছে। তোর অসুখ হলো কি করে? হ্যাঁ? হবে না, যেতে হবে না এবার? হবে নাকি? আরে বাবা, তাই তো দেখতে বলছি গো, দেখো মনে যেন তাই লাগছে, বুঝেছো? তা অসুখটা কি তাই আগে বল। পেটের গোলমাল গো। পেটের গোলমাল? হ্যাঁ। হাতখানা বাড়িয়ে দিয়ে মুখর বৃদ্ধ বলেই গিয়েছিল, বুঝেছ? আর হয়তো এই 6 মাস কি 1 বছর বাঁচতাম, তা সেদিন ঢাক বাজিয়ে ভাইপো একটা পাঁঠার চড়র এনেছিল। আর মনে হলো জীবনে এলাম পৃথিবীতে, মাংস তো খেলাম না, সারা জীবনে বাদ্যি বাজিয়ে পেশাদি মাংস পেলাম অনেক, কিন্তু মুখে দিলাম না, অথচ স্বাদ তো আছে। ও না খেলে তো ছুটি হবে না। তাই বাপু খেলাম, ভালোই লাগলো বুঝলে, কিন্তু ওতেই লাগলো ফ্যাসাদ, পেটের ব্যায়ামও হলো। 2 দিন খুব পেটে মোচড় দিল, তারপরেতে ঘাটে গেলাম একদিন, খুব সে ঘাটে যাওয়া, সেই সূত্রপাত। এখন তোমার 2 মাস হয়ে গেল, সেই চলেছে। এখন আবার আমাশা হয়েছে। কীরকম মনে হচ্ছে বাপু, বলো দেখিনি? জীবন মশাই ভুঁড়ো কুঁচকে বলেছিলেন, এই অবস্থায় আবার এলি কেন? আশা ঠিক হয়নি, খবর দিলেই তো পারতিস। কে একজন বলেছিল, তোমার তো টাকা আছে শুনতে পাই, হ্যাঁ, না হয় মশাইকে 2 টাকা দিতে। হ্যাঁ, কি বলছে এঁটে বলো গো? আরে বলি, তোমার তো টাকা আছে হে। আছে আছে, 7 কোটি টাকা আমার আছে, পুঁতে রেখেছি। তাই তো এছি মশাইয়ের কাছে, মশাই বলুক, আমি তাহলে জীবন মৎসবটা করেই ফেলি। ছেলে নাই, পরিবার নাই, ভাইপুরা টাকা কটা নেবে, কিছুই করবে না। জমি আছে, তা সে ওদের পাবার, ওরাই নিক। টাকাটা আমি জীবন মৎসবটা করে আর মা চণ্ডীর পাট অঙ্গন বাঁধিয়ে খরচ করে যাব। তা দেখো দেখি, ভালো করে দেখে বলো আর কতদিন বাকি। তুই বস, একটু একটু জিরিয়ে নে। গণেশ খুব সমজদারের মতো ঘাড় নেড়েছিল। হ্যাঁ, সে বুঝেছ, ওই রোগ হতেই আমি বুঝেছি। ইনি যে সে লয়, ইনি সেই তিনি, মন ঠিক আমাকে বলে দিয়েছিল। তবু বলি, কে জানে, মূর্খ সুরুক্ষ মানুষ আমরা। যাই তো ছোটমশাইকে দেখিয়ে আসি, তার তো ভুল হবে না। তাহলে ঠিক আছে, চণ্ডীমায়ের পাট অঙ্গন বাঁধাবার কাজটা লাগিয়ে দিই, তারপরেতে জীবন মৎসব। হরি হরি বলো মন, হরি হরি বলো। বলে প্রণাম করে 2 টাকা নামিয়ে বলেছিল, না বলো না কিন্তু, সেরকাল বিনা পয়সায় দেখেছো বাবা, এই 2 টাকাতে শোধ হলো। মনে মনে সেদিন প্রশ্ন জেগেছিল, গণেশ কি সত্যি বুঝতে পেরেছিল? শরৎচন্দ্রের দিদিমার কথাও মনে পড়েছিল। বনুর মৃত্যুর মাস 8 আগের কথা। তাকে হাত দেখতে ডেকেছিল, সেও বুঝতে পেরেছিল, ডাক শুনতে পেয়েছিল। বৃদ্ধা চিরদিনই খেতে দিতে ভালোবাসত, খাওয়া দাওয়া আয়োজন করতেও জানত। শরতের দিদিমার হাতের ফুলবড়ি আর পাঁপড় ছিল উপাদেয় সামগ্রী। সেই কারণেই মশাই হাত দেখে জিজ্ঞাসা করেছিলেন, কি খেতে ইচ্ছে হয় গো? আমার পোড়া কপাল, এই কথা তুমি জিজ্ঞাসা করলে বাবা? তবে কি স্বাদ হয় বলো? একটিবার শুধু শরৎকে দেখব, দেখে বলো তো বাবু, কদিন বাঁচব? শরৎ ফিরে আসা পর্যন্ত থাকবো তো? শরৎ তখন বিয়ে পরীক্ষা দিচ্ছে।
শরতের মা বলেছিল, বলুন দেখি টেলিগ্রাম করব কি না। না, দিন 15 দেবউ আছে, তা শরৎ তো 7 দিন পরে ফিরবে। হ্যাঁ। তাহলে ঠিক আছে। তা দেবউ, নাতি তুমি দেখতে পাবে, কিন্তু কষ্ট কি বলো? খোরাক কয়েক ওষুধ দেব। কষ্ট তো বাবা অস্বস্তি হয়, আর কি। মনে হচ্ছে বাবা গেলেই সুখ, নিশ্চিন্তে বাঁচি একটু। এমন অনেক মানুষকে তিনি দেখেছেন। এই যাওয়াই তো যাওয়া, মৃত্যুর সমাদরের অতিথি। একালে তেমন অতিথি বোধ করি মৃত্যু পায় না। আর কি হবে না? ঠিক এই সময়ে আতুরবু চিৎকার করে কেঁদে উঠেছিলেন, ওরে ওরে আমার বনু রে, ওরে আমার বনু রে। বিপিন সম্পর্কে তিনি বলতে পারবেন না। বিপিন বনবিহারীর মতো অসহায় আর্তের মতো চিৎকার করেনি, করার কথাও নয়। সে কর্মবীর, সে কাঁদবে না, কিন্তু প্রসন্ন প্রশান্তভাবেও আত্মসমর্পণ করতে পারবে না। তার বেদনা ক্ষোভের হাহাকারে ফেটে পড়বে। অন্ধকারের মধ্যে আত্মমগ্নের মতন পথ হাঁটছিলেন তিনি। সত্য সত্যই যেন স্থান কাল সম্পর্কে চেতনা ছিল না তার। চেতনা ফিরে এলো নবগ্রামের বাজারের আলোয়। চৌমাথাটায় দোকানে দোকানে আলো জ্বলছে। সেকালের মতন ম্লান আলো নয়, উজ্জ্বল আলো। পেট্রোম্যাক্স লণ্ঠন, দেওয়ালগিরি, 250 বাতি, 25 বাতি, 40 বাতি, এই আলোর ঝলক তার চোখে লেগে তাকে সচেতন করে দিল। সামনে একটা মণিহারির দোকানে ঝকমকে জিনিসগুলি চোখে যেন রং ধরিয়ে দেয়। ফরেন ডাক্তারের দোকানে ওরা কারা? প্রদ্যোৎ ডাক্তারের স্ত্রী আর সেই আগন্তুক বন্ধুটি। তারা দুজনেই বেরিয়ে এলো এই সময়। ডাক্তারের স্ত্রী সুন্দরী মেয়ে, তার উপর সেজেছে, নিজেকে মনোরমা করে তুলেছে। মশায় দাঁড়ালেন। তারা দুজনে চলে গেল টর্চ জ্বালিয়ে ডান পাশের অন্ধকার ভেদ করে। ওই পথেই তাকেও যেতে হবে। চারিদিকে কোলাহল উঠছে, বাজারের কেনাবেচা চলছে। বেছে অল্প আলো যে দিকটায় পড়েছিল সেই দিকটা ধরে তিনি চৌমাথাটা পার হয়ে মোড়ে ফিরলেন। এইবার পথ আবার অন্ধকার। তিনি যেন বাঁচলেন। বিপিনের কথা কেউ জিজ্ঞেস করলে কি বলতেন তিনি? অনেকটা আগে ডাক্তারের স্ত্রী আর ডাক্তারের বন্ধুটি চলেছে। অন্ধকার রাস্তায় বালি কাঁকড়ের উপর মশাইয়ের পায়ের জুতোর শব্দ উঠছে। এই জায়গাটা নির্জন, বসতিহীন। অনেকটা পিছনে নবগ্রামের বাজারপট্টির আলোর ছটা শূন্য লোকে ভাসছে। এতটা দূরে বাজারের কোলাহল স্তিমিত হয়ে এসেছে, ক্ষীণ হয়ে এসছে ক্রমশ। বর্ষার মাঠে ব্যাঙের ডাকের ঐক্যতান উঠেছে, কলরব করছে। ওটা কি যন্ত্রণাকাতর শব্দ? ওহ, সাপে ব্যাঙ ধরেছে। মশাই থমকে দাঁড়ালেন, আবার চললেন। বড় পুকুরটার পাশ দিয়ে এসে মাঠের মধ্যে রাস্তার একটা বাঁক ফিরতেই আলো পেলেন মশাই। হাসপাতালের কোয়ার্টারের জানালায় বারান্দায় আলোর ছটা পড়েছে। হাসপাতালের বারান্দায় আলো জ্বলছে। প্রদ্যোৎ ডাক্তারের বারান্দায় পেট্রোম্যাক্স জ্বলছে। ওই তো ডাক্তারের স্ত্রী আর বন্ধুটি। প্রদ্যোৎ ডাক্তার বসে রয়েছে, চারুবাবু ডাক্তার, আরও কয়েকজন। এতক্ষণে ফিরছেন ডাক্তারবাবু? হাসপাতালের বাইরের দেওয়ালটার পাশ থেকে কে একটি লোক বেরিয়ে এলো। কে? বিনয়। চিনতে পেরে আশ্চর্য হলেন মশাই। বিকে মেডিকেল স্টোর্সের মালিক বিনয়। ডাক্তারদের মিটিং হচ্ছে? মিটিং? হ্যাঁ, আমাকে বয়কটের ব্যবস্থা হচ্ছে। তোমাকে বয়কটের ব্যবস্থা? হ্যাঁ, কাল যাব আমি আপনার কাছে। মিটিং শুধু আমাকে নিয়ে নয়, আপনিও আছেন। বলবো, কাল সকালে সব বলবো। যাব আমি। এখানকার তো সব ডাক্তারই এসেছে, দেখুন না। এখন শুধু হরেন আসেনি। চারুবাবু, প্রদ্যোৎবাবু যাচ্ছে হরেনকে নিয়ে বিপিনবাবুকে দেখে আসবে। এসে মিটিং হবে। আপনি দেখে এলেন বিপিনবাবুকে? আপনি থাকলেন না? ও আপনাকে বলে নাই বুঝি? মশাই কোনো জবাব দিলেন না। না, তিনি কোনো কথাই বলবেন না। বিনয় বললে, আজ সকালে কিশোর দাদা তো খুব বলেছে আপনার কথা, সারা গায়ে একেবারে হৈ হৈ করছে। এই কথারও কোনো উত্তর দিলেন না মশাই।
বিনয় বলেই গেল, প্রদ্যোৎ ডাক্তার শুনলাম খুব চটেছে। বিনয়, আমি এবার যাই। হ্যাঁ হ্যাঁ, ওরাও আসছে, আমিও যাই। আমি যাব কালকে আপনার কাছে। সে আবার দেওয়ালের পাশ দিয়ে অন্ধকারে মিশে গেল। চারুবাবু, প্রদ্যোতের বন্ধু বারান্দা থেকে নেমে চলে আসছে। প্রদ্যোৎ ডাক্তারের বাসায় সেদিন এই অঞ্চলের পাশ করা ডাক্তারেরা সকলেই এসে জমেছিলেন। প্রদ্যোতই উদ্যোগী হয়ে সকলকে ডেকেছে। এইখানে একটা কোঅপারেটিভ মেডিকেল স্টোর্স খোলার কথা হবে। বিনয়কে বয়কটের জন্য ঠিক নয়, তবে বিনয়কে মুশকিলে পড়তে হবে বই কি। শুধু তাই নয়, এখানে ছোটোখাটো ক্লিনিকও সে করতে চায়। ডাক্তারের বন্ধু ক্লিনিক প্র্যাকটিস করেন এই জেলার সদরে। সদর থেকে বিপিনবাবুর ইউরিন এবং ব্লাড রিপোর্ট নিয়ে ডাক্তার নিজেই এসে গতকাল থেকে বসে আছেন। বিপিনের রিপোর্ট আশাপ্রদ বটে, কিন্তু পরীক্ষক ডাক্তারের কি একটা সন্দেহ হয়েছে। তিনি আবার একবার ইউরিন ব্লাড নিজে নিয়ে যাবেন এবং সঙ্গে এই মিটিংয়েও যোগ দিয়েছেন। তিনি প্রদ্যোতের অনুরোধেই যোগ দিয়েছেন। প্রদ্যোৎ ডাক্তারের মত, এই কালেই ক্লিনিকের সাহায্য ছাড়া চিকিৎসা করা অন্যায়। যে বিজ্ঞান নিয়ে সাধনা, সেই বিজ্ঞানকে এতে লঙ্ঘন করা হয়। সাধারণ ম্যালেরিয়া বা সামান্য অসুখ বিসুখে উপসর্গ দেখে থার্মোমিটার, স্টেথোস্কোপের সাহায্যে চিকিৎসা করা হয়তো যায়, কিন্তু অসুখ যেখানে একটু জটিল বলে মনে হয়, যেখানে এতটুকু সংশয় জাগে, সেখানে বিজ্ঞানসম্মত উপায়ে রক্ত, মল, মূত্র এইসব পরীক্ষা না করে চিকিৎসা করার ঘোরতর বিরুদ্ধে সে। নারী পরীক্ষার ওপর বিশ্বাস তার নাই। বায়ু, পিত্ত, কফও বুঝতে পারে না এবং চোখে উপসর্গ দেখে রোগীর গায়ের গন্ধ বিচার করে রোগ নির্ণয় 2-4 জন প্রতিভাবানের পক্ষে সম্ভবপর বটে, কিন্তু সাধারণ চিকিৎসকদের সেই শক্তি নাই। যারা করেন তারা 5টাতে ঠিক ধরেন, 5টাতে ভুল করে পরে শুধরে নেন। 5টাতে ভুল শেষ পর্যন্ত ধরাই পড়ে না। রোগী যখন মারা যায় তখন মনে হয় চিকিৎসা আগাগোড়াই ভুল হয়েছে। রোগটা বোধহয় ম্যালেরিয়া ছিল না, কালাজ্বর ছিল, অথবা কালাজ্বর ছিল না, ছিল ম্যালেরিয়া। আবার ম্যালেরিয়াকে টিবি ভুল করতেও দেখা গিয়েছে। সেই দিন একটা ছেলের চিকিৎসার মারাত্মক ভুল হয়েছে। ছেলেটা মরা অবধি তার মন পীড়িত হয়ে রয়েছে। বিনয়ের দোকানে যেসব প্রেসক্রিপশন সরবরাহ হয় তার মধ্যে অসাধুতা আছে। কোনো ওষুধ না থাকলে নিজেরাই বুদ্ধিমতন একটা বিকল্প দিয়ে চালিয়ে দেয়, তাও না থাকলে সেটা বাদ দিয়েই চালিয়ে দেয়। কোনো ওষুধ যথানিয়মে ক্রমরক্ষা করে তৈরি করে না। ওষুধের শিশি স্থির থাকলেই দেখা যায় বিভিন্ন ভেষজ স্তরে স্তরে স্বতন্ত্র হয়ে ভাসছে অথবা তলায় জমে রয়েছে। এক দফা ওষুধ এনে তাতেই চালায় 6 মাস কি 1 বছর। নিস্তেজ নির্গুণ ওষুধের ক্রিয়া হয় না। সবথেকে বিপদ হয়েছে এখানকার বিশেষ ওষুধগুলি নিয়ে। পেনিসিলিন যে বিশেষ তাপমানে রাখার কথা তা রাখা হয় না। যেসব ওষুধ আলোক রশ্মিতে বিকৃত হয় সেগুলো নিয়মমতো এরা রাখে না। মানুষের জীবন মরণ নিয়ে যেখানে প্রশ্ন, যেখানে অবহেলা, অজ্ঞতা এবং কুটিল ব্যবসা বুদ্ধি, স্বেচ্ছাচারে ব্যভিচারে মানুষের জীবন হচ্ছে বিপন্ন। এছাড়া জাল ওষুধ চালায় বলেও প্রদ্যোৎ বিশ্বাস করে। তার উপর দাম। দরিদ্র মানুষ, সরল গ্রামবাসী অসহায়ভাবে সর্বশান্ত হয়ে এই লোলুপতার খড়গের নিচে ঘাড় পেতে দিতে বাধ্য হচ্ছে। শুধু দামই নয়, বাকির খাতায় বাকি বেড়েই চলেছে। এদের পীতপাণ্ডুর চোখের দৃষ্টি দেখলে প্রদ্যোতের করুণাও হয়, রাগও ধরে। এক এক সময় মনে হয় মরুক, এরা মরুক, মরে যাক, শেষ হয়ে যাক। নির্বোধ মূর্খেরা নিজেদের অজ্ঞতা, মূর্খতা, নির্বুদ্ধিতা কিছুতেই স্বীকার করবে না। বললে শুনবে না, বুঝিয়ে দিলেও বুঝবে না, বিশ্বাস করবে না। আজও সেই কবজ, মাদুলি, জড়ি বুটি, ঝাড়ফুঁক এরা ছাড়লে না। এদের বিজ্ঞানবোধ জীবনমশায়ের নারী জ্ঞান পর্যন্ত এসেই থেমে গেছে। তাই অনেক চিন্তা করে সে এখানকার ডাক্তারদের এবং এই বন্ধুটিকে নিয়ে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। বড় একটি ওষুধের দোকান, তার সঙ্গে একটা ছোটোখাটো ক্লিনিক। এখানকার অবস্থা দেখে সে যা বুঝেছে তাতে বড় একটা কারবার বেশ সমৃদ্ধির সঙ্গেই চলবে। নবগ্রামে একটি মাঝারি ওষুধের দোকান আজ 30 বৎসরেরও বেশি কাল ধরে ভালোভাবেই চলে আসছে। তার আগে হরিশ ডাক্তারের বাড়িতে এক আলমারি ওষুধ নিয়ে তার নিজস্ব কারবার চলত।
জীবনমশাইয়ের আরোগ্য নিকেতন নাকি সমারোহের সঙ্গেই চলেছে দীর্ঘকাল। আজ 1950 সালে এখানে কি ক্লিনিক ও বড় ওষুধের দোকান চলবে না? আজ নবগ্রামেই 2জন এমবি, 2জন এলএমএফ রয়েছেন। আশেপাশের চারিদিকে 10-12 মাইলের মধ্যে আরও 4জন এলএমএফ আছেন। তাদের সকলেরই কোনো রকমে চলে যাচ্ছে। তাদের সকলকেই আজ নিমন্ত্রণ করেছেন প্রদ্যোৎ ডাক্তার। সকলে মিলে অংশীদার হয়ে এই কারবার গড়ে তোলার কল্পনা। তাতে সকলেরই লাভ। তারা ব্যবসায়ীর মতন লাভ করবেন না, তবুও যতটুকু লাভ হবে তারাই পাবেন। প্রেসক্রিপশনে কমিশনও যে যেমন পাবেন, এখানকার লোকেও অপেক্ষাকৃত কম দামে ভালো ওষুধ পাবে। কোয়ার্টারের বারান্দায় চেয়ার টেবিল বিছিয়ে আসরটি বেশ মনোরম করেই পাতা হয়েছিল। সন্ধ্যার সময় চা পর্ব থেকে শুরু হয়েছে, মাঝখানে একটা পেট্রোম্যাক্স আলো জ্বলছে, রাত্রে খাওয়া দাওয়া আছে, কিছু পাখি শিকার করাও হয়েছে, তার সঙ্গে কয়েকটি মুরগিও আছে। রান্না করছে হাসপাতালের কুক। মঞ্জু ঘুরে ফিরে রান্নার তদবির করছে। বারান্দার আসরে একপাশে একটা অর্গান রাখা হয়েছে, মধ্যে মধ্যে সে গানও গাইবে। এখানে নবগ্রামের আশেপাশে যারা প্র্যাকটিস করে তারা সকলেই স্থানীয় লোক। গত 50 বছরের মধ্যে ডাক্তারি সব পেশার চেয়ে ভালো পেশা হয়ে দাঁড়িয়েছে। ম্যালেরিয়ার প্রকোপই এখন প্রধান কারণ। ম্যালেরিয়ার সঙ্গে সঙ্গে আছে 2-4টে টাইফয়েড, 2-10টা রেমিটেন্ট, তার সঙ্গে আমাশা, পেটের অসুখ। বসন্ত হয় কিন্তু মহামারী হয়ে বড় দেখা দেয় না, তবে কলেরা মাঝে মাঝে হয়। সেকালে কলেরা হতো মহামারীর মতন, এই কালের টিকার কল্যাণে তা আর হয় না। এছাড়া এটা ওটা নানা ব্যাধি লেগেই আছে। সেই কারণে ডাক্তার হতে পারলে নিশ্চিন্ত, উপার্জন হবেই। আগে লেখাপড়া শিখে সকলেই আইন পড়ত, চাকরি না পেলে উকিল হবে, কিন্তু উকিলদের পেশা অনিশ্চিত। যার কপাল খুলল সে রাজা, যার হলো না সে ফকির বললেও চলে। ডাক্তারিতে তা নয়, কিছু একটা হবেই। কপাল খুললে কথাই নেই, তার উপর বাড়িতে বসে চলে। 10 বছর আগে এখানে চারিপাশে 2জন পাশ করা ডাক্তার ছিল, হাতুড়ে অনেক কজনই করে খেত। এখন এখানে 6 জন পাশ করা ডাক্তার, কেউ বর্ধমানে, কেউ বাঁকুড়ায়, জনচারে কলকাতায় ক্যাম্বেল এবং মেডিকেল স্কুলে পড়ে পাশ করে এসেছেন। এরা সকলেই বিনয়ের পাইকিরি খদ্দের। বিনয়ের বিরুদ্ধে অভিযোগ তাদের নেই এমন নয়, আছে। পুরনো ওষুধ বিনয় চালায়, দাম বেশি ঠিক নেয় না, তবে কোঅপারেটিভ দাম আরও কম হবে। ক্লিনিকের তেমন প্রয়োজন তারা অনুভব করে না, তবে হলে মন্দ কি। শক্ত রোগে 2-1 ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে, এবং প্রদ্যোৎ ডাক্তারকে একটু তুষ্ট রাখারও প্রয়োজন তাদের আছে। 2-1টা শক্ত রোগী, বিশেষ করে অপারেশন কেস নিয়ে এলে হাসপাতালে সেগুলিই করে দেবে প্রদ্যোৎ ডাক্তার। কিছুটা বিজ্ঞানের প্রেরণার তাগিদও অবশ্যই আছে। তারা সকলেই অপেক্ষা করে রয়েছে। বিপিনবাবুকে দেখে ডাক্তারেরা ফিরলেই আলোচনা আরম্ভ হবে। প্রদ্যোতেরা বিপিনের কেস আলোচনা করতে করতেই ফিরলেন। বিপিনবাবু আজ বলেছেন, আপনারা কি বলছেন বলুন। এইভাবে আমি আর বেঁচে থাকতে চাই নে। জীবনমশাই বলে গেছেন আমি আর বাঁচব না। রতনবাবু বলেছিলেন, না, তা তো তিনি বলেননি বিপিন। তার উপর ইনজাস্টিস তুমি করো না। না, ইনজাস্টিস করিনি আমি। তিনি যেভাবে, আমি ঠিক বুঝতে পারছি না, এই বলে চলে গেলেন, ফি না নিয়েই চলে গেলেন, তার মানে ও ছাড়া আর কিছুই হয় না। বলুন না, আপনিই বলুন তার মতামত সম্পর্কে আপনার কি মনে হয়েছে। ওদিকে বিপিনবাবুর ছেলেটিও বলেছে, হ্যাঁ, উনি তো আকারে ইঙ্গিতে তা একরকম তাই বলে গেলেন। বিপিনবাবু বললেন, এখন আপনারা বলুন আপনাদের মত। আর কতদিন আমি বিছানা ছেড়ে অন্তত ইনভ্যালিড চেয়ারেও একটু আধটু ঘুরতে পারবো। আমার রাশিকৃত কাজ পড়ে রয়েছে। মধ্যে মধ্যে প্রাণের দায়ে মক্কেলরা আসে, তাদের সঙ্গে আপনারা দেখা পর্যন্ত করতে দিচ্ছেন না। তাই বা কখন করতে দেবেন বলুন? ফ্র্যাঙ্কলি বলুন, আমি শুনতে চাই। চারুবাবু একটু বোঝাতে চেষ্টা করেছিলেন, বলেছিলেন, আপনার মতো লোক অধীর হলে আমরা কি করব বিপিনবাবু? আপনি তো নিজেই জানেন এই রোগের কথা। তাছাড়া চঞ্চল হচ্ছেন আপনি, এতে আপনার অনিষ্ট হবে। জানি জানি বলেই বলছি, আমি এইভাবে থাকতে পারছি না। জীবনমশাই তার কথা বলেছেন এবং একরকম চলেই গেছেন। এখন আপনাদের পালা। আপনারা বলছেন আমি ভালো আছি, বেশ, এখন বলুন কতদিনে আমি উঠব?
অবশ্য পূর্বের জীবন ফিরে পাবো না আমি জানি, কিন্তু তার সামান্য অংশ সেটাই বলুন। প্রদ্যোৎ বলেছে, কলকাতায় ডক্টর চ্যাটার্জি আপনাকে দেখছিলেন, তার নির্দেশ মতো এখানে আমরা চিকিৎসা করছি। মতামত তিনিই দেবেন, আপনি তাকে আনান। আমরা বলতে পারি জীবনমশাইয়ের সঙ্গে আমরা একমত নই। আপনি আগের থেকে ভালো আছেন এবং এই উন্নতি যদি ব্যাঘাত না হয় তবে ক্রমে ক্রমেই আপনি সেরে উঠবেন। কতদিনে সে বলতে গেলে তো ডক্টর চ্যাটার্জির সঙ্গে পরামর্শ করতে হবে। বেশ, তাই হোক, ডক্টর চ্যাটার্জি আসুন। হরেন, তুমি যাও, তাকে নিয়ে এসো, যা চাইবেন দেব। লজ্জায় ঘেন্নায় আমি একেবারে দগ্ধ হয়ে যাচ্ছি। এর শেষ কথা আমি জানতে চাই। আর একটা কথা, জীবন মশাইকে যেন আর না ডাকা হয়। আমি মরব কিনা আমি জানতে চাই না। মরতে তো সবাইকেই একদিন হবে, এই রোগে আমি বাঁচব কিনা আমি তাই জানতে চাই। কথাটা তিনি বলেছেন বাপকে লক্ষ্য করে। সেই কথা বলতে বলতেই ফিরে এলেন ওরা। চাকর চা এনে সামনে নামিয়ে দিলে। হরিহর কম্পাউন্ডার চারুবাবুর সামনে নামিয়ে দিলেন একটি কাচের গ্লাসে 2 আউন্স ব্র্যান্ডি এবং একটা সোডার বোতল। চারুবাবুই এই প্রস্তাবে উৎসাহ বেশি। তিনি হবেন সোসাইটির চেয়ারম্যান। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে সিগারেট ধরিয়ে চারুবাবু পকেট থেকে ঘড়িটা বের করে বললেন, 9:05। কাজ শুরু করে দিন প্রদ্যোৎবাবু, সময় এখন ভালো। দুর্গা দুর্গা সিদ্ধি দাতা গণেশ, আরম্ভ করুন। চারুবাবু আগে থেকেই পাঁজি দেখে রেখেছেন। প্রদ্যোৎ আবার এসব মানে না, বরং মানা অপছন্দই করে। তবু এক্ষেত্রে চারুবাবুর ইচ্ছায় বাধা দেননি। প্রদ্যোৎ কাগজ কলম টেনে নিয়ে বসল। চারুবাবু হেসে বললেন, কী রকম মিটিং মশাই, একটা ওপেনিং সং হবে না? হারমোনিয়াম, মিসেস বোস উপস্থিত থাকতে। ডাক্তারের স্ত্রী অত্যন্ত সপ্রতিভ মেয়ে। সেই মাথাটি নত করে সসম্ভ্রমে বললে, সভাপতির আদেশ শিরোধার্য, এবং অর্গানটির সামনে বসে গেল। একটা ব্যাঘাত পড়ল। হঠাৎ হাসপাতালের ফটকে 4-5 জন লোক এসে ঢুকল। একটি মেয়ে বুক চাপড়ে কাঁদছিল। ওরে সোনা রে, ওরে মানিক রে, ওরে বাবা রে। প্রদ্যোৎ এক মনে হিসেব করে যাচ্ছিল। কান্না শুনে কাগজ কলম ধীরতার সঙ্গে গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। এত রাত্রে এমন বুক চাপড়ে কাঁদছে, হাসপাতালে ছুটে এসেছে, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি ওয়ার্ডের কেস। কিন্তু এখানে এমার্জেন্সি ওয়ার্ড মানে এখন 2টো বেড। একটা বেড ছিল। প্রদ্যোৎ এসে অনেক চেষ্টা করে কিশোরবাবুকে দিয়ে চেষ্টা করিয়ে আর একটা বাড়িয়েছে। থানা হেলথ সেন্টার হলে 5টা বেড হবে। কিছু নতুন ব্যবস্থাও করেছেন, কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডের সবথেকে বড় প্রয়োজন হচ্ছে রক্তের। রক্ত কলকাতার ব্লাড ব্যাংকে 150 মাইল দূরে। আমি আসছি, দেখি কি হলো। প্রদ্যোৎ চলে গেল। চারুবাবু বললেন, এমন কর্তব্যপরায়ণ লোক আমি আগে দেখিনি। আমিও একসময় এখানে ছিলাম তো, আমারও খুব কড়াকড়ি ছিল। বুঝলেন মিসেস বোস, আমিও খুব কড়া লোক ছিলাম। তবে কি করব, সে কালই তো আলাদা ছিল। তখন হাসপাতাল ছিল বাবুদের, ডিবি গ্র্যান্ট ছিল এই পর্যন্ত। বাবুরাই হর্তাকর্তা বিধাতা। ডিসপেন্সারিতে কাজ করছি, বাবুদের কল এলো, আসুন আর্জেন্ট। কি করব, যেতে হলো। গিয়ে দেখি ছোট ছেলে খুব চিৎকার করছে, তারস্বরী। বাবুর মেয়ের প্রথম ছেলে, 12 বছরের মেয়ের ছেলে। বুঝেছেন ব্যাপার? 12 বছরের মেয়ের ছেলে? মঞ্জুর বিস্ময়ের আর অবধি রইল না। তার আর আশ্চর্য কি, সে আমলে তো এ হামেশাই হতো। 11 বছরের মেয়ের ছেলেও তো দেখেছি আমি। 14 বছর বয়স পর্যন্ত ছেলে না হলে সেকালে একেবারে হায় হায় পড়ে যেত সংসারে। আর ছেলে হলো না, দেবতা স্থানে মানত করতে যেত। আমার মায়ের মা, মানে আমার গ্রেট গ্র্যান্ডমা, তার ছেলে হয়েছিল 13 বছরে। আমার মায়ের মা। তাই শুনি যখন, তখন আশ্চর্য হয়ে যাই যে সেই বুড়ি আজও বেঁচে আছে। উফ, যা কালা হয়েছে বুড়ি জানেন। এই সময় হঠাৎই একটা ভয়ার্ত চিৎকারে সকলে চমকে উঠল। কি হলো? চিৎকারটা ডাক্তারের বাসার ভিতরে। কেউ যেন বু বু করে চেঁচাচ্ছে। কে? ঠাকুরের গলা মনে হলো।
মঞ্জু দাঁড়িয়ে উঠে ছুটল, সঙ্গে সঙ্গে প্রদ্যোতের বন্ধুও ছুটল। চারু ডাক্তার বললেন, কি হলো, চোট নাকি? হরেন বলল, কি জানি। না, কড়াই টড়াই উল্টে ফেললো পায়ে মনে হয়, দেখো তো হরেন। সকলেই সচকিত হয়ে চেয়ে রইল দরজার দিকে। চারুবাবু শেষ ব্র্যান্ডিটুকু পান করে ডাকলেন, ও মশাই, ও মিসেস বোস, হলোটা কি? ওদিকে ভিতরে হাউমাউ করে কি বলছে যেন ঠাকুরটা, কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না। আর প্রদ্যোতের বন্ধু থমকাচ্ছে, আর ডাক্তারের বউ খিলখিল করে হাসছে। চারু ডাক্তার বললেন, হরেন, আগে এই মেয়েটা কি হে, কি হাসছে দেখো তো, আবার বন্দুক নিয়ে নাকি শিকার করে। হ্যাঁ, সাইকেলও চড়েন তো। এ একটা গেছো মেয়ে। ডাক্তারটি লোক ভালো, কিন্তু শেষ পর্যন্ত ওই গেছো মেয়ের পাল্লায় পড়ে গাছে উঠে না বসতে হয়, লেজ না গজায়। সব ডাক্তারেরাই হেসে উঠল। চারুবাবু মাথারটাকে হাত বুলিয়ে সরস হেসে বললেন, কিন্তু ওরা আছে বেশ, কি বলো, কপত কপতি সম, বেশ হাসছে, খেলছে, গাইছে, বেশ আছে। মাঝে মাঝে মনে আফসোস হয় হে, বলি একালে জন্মালাম না কেন। প্রায় সঙ্গে সঙ্গেই খিলখিল করে হেসে যেন বর্ষার ঝর্ণার মতন ঝরে পড়তে পড়তে ওই দিক থেকে বেরিয়ে এলো প্রদ্যোৎ ডাক্তারের গেছো বধূটি। ডাক্তারের বন্ধুও হাসছিল। সে বললে, ইডিয়েট কোথাকার, কাণ্ড দেখুন তো। কি হলো কি? ভূত ভূত এসেছিল। ভূত এসেছিল? চারু ডাক্তারের আমেজ ছুটে গেল। হ্যাঁ, চাকরটা ঘরে খাবার জায়গা করছে, ওইদিকে রান্নাঘরে ঠাকুর গরম মশলা বেটে মাংসের সঙ্গে গুলে দিচ্ছে। সারি সারি থালা বাটি সাজানো, হঠাৎ টুপটাপ শব্দে ঢিল পড়তে শুরু করলো। ঠাকুর তাইতে উঠে জানালা দিয়ে উঁকি মেরে দেখে আপাদমস্তক সাদা কাপড় পরে কে একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলছে আবার, একটু মাংস দে, একটু দে। ব্যাস, অমনি ঠাকুর বু বু করে উঠেছে। প্রদ্যোতের বন্ধু বললে, আমার ইচ্ছে হলো ব্যাটার গালে ঠাস করে একটা চড়িয়ে দিই। চারু ডাক্তার বললেন, ওহো, এতটা উড়িয়ে দিলে চলবে না হে, এই জায়গাটা তো ভালো নয়, বহু লোকে বহুবার ভয় পেয়েছে এখানে। একটু এগিয়ে গিয়ে একটা বড় গাছ ছিল, আর সেখানে নানা প্রবাদ ছিল। আর ওই হাসপাতাল যেখানে, ওখানটা তো মুসলমানদের ওই কবরস্থান ছিল। সেই ভয়ই তো হাসপাতালে রোগী আসতো না। গোটা 7 বছরে 7টা রোগীও হয়নি। যা গোটা চারেক হয়েছিল, তাও মরণদশায় ভিখিরি আর নাকারি। গোটা 2 অ্যাক্সিডেন্ট কেস, প্রায় আনক্লেমড প্রপার্টির মতো। সেই সব ওই কিশোরবাবুর সোশ্যাল সার্ভিসের দল কুড়িয়ে বাড়িয়ে ভরে দিত। একটা ছাড়া মরেওছে সব কটা, এবং সব রোগী ভয় পেত। আপনি ভূতে বিশ্বাস করেন নাকি ডাক্তারবাবু? হ্যাঁ, মানে করি, আবার করিও না, করি না আবার করি, দুই বটে। মানে কি যে আছে, কি যে নাই, এ তো ভারী মুশকিল। প্রদ্যোৎ ফিরে এলেন, গম্ভীর মুখ, আস্তিন পর্যন্ত জামা গুটানো, ডিসইনফেক্ট্যান্টের মৃদু গন্ধ উঠছে। চেয়ারের উপর বসে পড়ে বললেন, ছোট ছেলে, 6-7 মাস বয়স হবে, গরম দুধ পরে একেবারে। চারু ডাক্তার আপনার অজ্ঞাতসারেই একটা জৈবিক যন্ত্রণাকাতর শব্দ করে উঠলেন। আরে! সকলেই শিউরে উঠল। প্রদ্যোতের বন্ধু প্রশ্ন করলে, তা টিকবে তো? মরে গেছে। টেবিলের উপর শোয়াবার পর মিনিট কয়েক ছিল, তারপর বার কয়েক স্প্যাজম, ব্যাস। আমি আর কিছু করিনি, শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মঞ্জু স্থির হয়ে গিয়েছে। তার সকল চঞ্চলতা, হাসি, কৌতুক সব যেন শুকিয়ে গিয়েছে। প্রদ্যোতের বন্ধু বললে, এখানে আবার আর এক হাঙ্গামা। হাঙ্গামা মানে? তোমার ঠাকুর তো ভূত দেখেছিল, বু বু শব্দে চিৎকার, সে এক কাণ্ড। হোয়াট ননসেন্স! বদমাইশি করছে ব্যাটা, বোধহয় মাংস টাংস সরিয়েছে, পরে বলবে ভূতে খেয়ে গেছে। চারু ডাক্তার বললেন,
ওহো, সব ওরকম উড়িয়ে দেবেন না। ওহো, আপনি ভূত মানেন নাকি? মানে এই গোরস্থানে ওদিকে একটা মানুষের বাচ্চা আবার মরে গেল অপঘাতে, এদিকে মাংসের গন্ধে ঘরে ঢেলা পড়ল, খোনা সুরে কথা কইলে, ব্র্যান্ডির আমেজ কেটে গেল। দিন আমাকে আর 1 আউন্স ব্র্যান্ডি দিন, সব মাটি, 1 আউন্সের বেশি না, ব্যাস ব্যাস ব্যাস। প্রদ্যুৎ গ্লাসটি বাড়িয়ে দিয়ে বলল, সে যা হোক, ভূত থাক না থাক, মারামারি নেই, এদিকের কথা বলুন। তাহলে আমাদের এদিকে সব ঠিক তো? হ্যাঁ ঠিক বই কি, নাকি হে সব? তাহলে কাগজখানা দেখুন, সই করে দিন। আপনি পড়ুন ডাক্তার। ইউসি, ব্র্যান্ডি খেয়ে চাল সে চশমা চোখে দিলে বড্ড বেশি উঁচু নিচু লাগে আমার। আরে ওই জন্যই তো রাত্রে কলে যাই না আমি আর, নেভার। রাত্রে রোগী মরলে চারু ডাক্তার ইজ নট রেসপন্সিবল। পড়ুন পড়ুন, আপনি পড়ুন। প্রদ্যুৎ বলে গেল, কোম্পানির নাম হবে নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি। গুড গুড, ভেরি গুড। ক্যাপিটাল 5,000 টাকা, শেয়ার 10 টাকা হিসাবে। চারুবাবু 100 শেয়ার নিচ্ছেন, মঞ্জু বোস 100, আমার বন্ধু নির্মল সেন 100, আর এই হরেনবাবু 50। না না, মিস্টার বোস, আমার 25 করুন। কেন হে হরেন, তোমার তো চলতি ভালো হয়ে। জীবন মশাই তোমাকে ডেকে ইঞ্জেকশন দেওয়াচ্ছে, ওদিকে রতনবাবুর ছেলে বিপিনবাবুর অ্যাটেন্ডিক ফিজিশিয়ান তুমি, এই দুটো কেসেই তো তোমার 50-এর দাম উঠে যাবে হে। হরেনের মুখখানা লাল হয়ে উঠল। কুর্নাহারের ডাক্তার হরিহর পাল এতক্ষণে বললে, তা রাম হরিকে জীবন মশাই আর হরেনবাবু বাঁচিয়েছেন খুব। আমাকেই প্রথম ডেকেছিল পাগলা শশী, একেবারে সরাসরি কথা বলেছিল। উইল একখানা করে রেখেছে রামহরি, তাতে সাক্ষী হতে হবে তোমাকে। টিপসই আমরা দিয়ে নেব, তুমি সাক্ষী হয়ে যাও। হাঙ্গামা হুজ্জুত কিচ্ছু হবে না, ভয় কিচ্ছু নাই। যদি হয় বলবে সজ্ঞানেই টিপসই করেছে রামহরি, টনটনে জ্ঞান ছিল। 50 টাকা, শেষে বলে 100 টাকা। কিন্তু আমি বললাম, না হে শশীবাবু, আমি ওতে নাই, আমাকে মাফ করবেন, টাকায় আমার কাজ নাই। আমি যা দেখেছিলাম তাতে তো প্রায় শেষ অবস্থা। ওই কেসটা কিন্তু খুব বাঁচিয়েছেন জীবন মশাই। আরে ওইটাই তো জীবন মশাইয়ের ভেলকি হে। আমি ভেলকি বলি বাপু, বুঝেছ না, রোগটা ঠাউর করতে পারে। তা সে পারে। নারী জ্ঞানী বলো আর বহুদর্শিতাই বলো, যাই বলো, লোকটা কিন্তু এগুলো প্রায় ঠিকঠাক বলে দেয়। আর লোকটার গুণ হচ্ছে ও খুব ধার্মিক। কিন্তু ওই একটা ব্যাপার, ওই যে এই রোগী বাঁচবে না, ওই নিদেন, ওইটাতেই যেন একটা কেমন ঝোঁক আছে। আবার হঠাৎ প্রদ্যুৎ ডাক্তার চারুবাবুকে থামিয়ে বলে উঠলেন, আমি কিন্তু কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করছি। আমরা আসল কথা থেকেই সরে যাচ্ছি। আমাদের কথার মাঝখানে জীবন মশাই ঢুকে পড়ছেন। আমাদের কাজটা কিন্তু পাকা করে নিতে হবে। হরেন বললেন, আমার তাহলে ওই 40খানা শেয়ার লিখুন। চারুবাবু বললেন, তোমার 10খানার দাম আমি এখন দিয়ে দেবো হে, তুমি আমাকে মাসে মাসে দিও। যাও যাও, আপত্তি করো না, বাস খতম, 1 2 3। টেবিলের ওপর চড় মেরেই হাসতে লাগলেন চারুবাবু। তারপর আবার বললেন, এই তো 3,500 টাকা তো উঠেই গেল, বাকি রইল 1,500। এরা দিক, এই তো এরা রয়েছে 5 জনে, ওরা 200 করে, মানে 20খানা করে দেবে, আর বাকি 500। আমি বলি ওপেন থাক, 2-4 জন কোয়াক আছে, তারা যদি। আমি কিন্তু এর বিরোধী ডাক্তারবাবু, প্রদ্যুৎ দৃঢ় কণ্ঠে বলে উঠল। তাকে হাত বুলিয়ে চারুবাবু বললেন, আপনার এখন নতুন রক্ত প্রদ্যুৎবাবু, অনেক কোয়াক ভালো চিকিৎসা করে, তাদের ভালো প্র্যাকটিসও, তাদেরকে টানুন। এই ধরুন জীবন মশাই। প্রদ্যুৎবাবু বাধা দিলেন, বললেন, এই নিয়ে আমি তর্ক করব না, কিন্তু এই ইনস্টিটিউশন খাঁটি পাশ করা ডাক্তারদের। এখানে খাঁটি সায়েন্স ছাড়া ভেলকিকে আমরা প্রশ্রয় দেবার কোনো দরজা খোলা রাখব না। ডাক্তারবাবু, আপনি অস্বীকার করবেন না যে এখানে এখনও দৈব ওষুধ অনেক চলে। এই ধরুন কবচ, মাদুলি।
এই তো আপনাদের এখানকার ধর্ম ঠাকুরের বাতের তেল ওষুধের খুব খ্যাতি, কলকাতা থেকে লোক আসে। কিন্তু আপনি ডাক্তার হয়ে প্রেসক্রিপশনে অবশ্য লিখবেন না যে ধর্ম ঠাকুরের তেল 1 আউন্স, এবং সেই তেল আপনিও এই ডাক্তারখানায় রাখতে বলবেন না। কবচ মাদুলিও আমাদের মেডিকেল স্টোর থেকে অবশ্যই বিক্রি হবে না। আপনি কিন্তু আমাকে দমিয়ে দিলেন ডাক্তারবাবু। যুক্তি আপনার কাটবার উপায় নেই। উকিল হলে আপনি কিন্তু ভালো উকিল হতে পারতেন, কিন্তু বলুন, কিন্তু কি? খুব গম্ভীর মুখেই প্রদ্যোৎ প্রশ্নটা করলে এবং টেবিলের উপর হাত রেখে চারুবাবুর দিকে একটু ঝুঁকেও পড়লে আগ্রহ প্রকাশ করে। চারুবাবু হেসে ফেললেন, বললেন, কিন্তু এটা এমন কিছু নয়। মানে ভাবছিলাম আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো অবশ্যই হয়, তাতে যেতে কে? সমস্ত মজলিসটাই হো হো করে হেসে উঠল, আর সঙ্গে মিসেস বোসও। হাসি একটু কমে আসতেই চারুবাবু বললেন, তবে ওই 50টা শেয়ার পাবলিকের জন্যই খোলা থাক। কেউ একটার বেশি শেয়ার পাবে না। যারা কিনবে তারা ওষুধ পাবে একটা কনসেশন রেটে। হ্যাঁ, তাতে আমি রাজি, এবং ওটাকে বাড়িয়ে 50-এর জায়গায় 100 করার পক্ষপাতীও আমি। বস দিন, আমি সই করে দিই। নাও সবাই সই করো এবার। সই করে চারু ডাক্তার কাগজখানা প্রদ্যোৎ ডাক্তারকে এগিয়ে দিয়ে বললেন, খাবার হতে কত দেরি মিসেস বোস? অন্নপূর্ণার দরবারে শিব ভিখারি, তাকে চুপ করেই হাত পেতে থাকতে হয়। কিন্তু শিবের চেলারা তো সব ভূত, তারা খিদে লাগলে মানবে কেন? হয়েই গেছে, জায়গা করতে বলে এসেছি। হয়ে যেত এতক্ষণে। ওই ঠাকুরটা যে ভয় পেয়ে মাটি করলে সব। চাকরটা তাকে আগলাচ্ছে তো, রান্নাঘর থেকে সব এই ঘরে এনে তবে জায়গা করবে। ওই দেখুন আবার ভূতের চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমি দেখছি। দাঁড়ান, কি? আমি বলি কি, মাংসটা ওটা না খাওয়াই ভালো। মাংস বাদ দেব? আপনি কি পাগল হলেন নাকি ডাক্তারবাবু? মুসলমানের কবরখানা, তার উপর মুরগির মাংস। মানে ভূত মানি চাই না, মানে আমরা ডাক্তার, ভূত মানা আমাদের উচিত নয়। মানবই বা কেন? তবে যখন একটা খুঁত হয়েই গেল, মানে ওই বু বু করবার সময় ঠাকুরটার থুতু টুতু পড়েছিল কিনা কে জানে, কিংবা আরও কিছু হলো কিনা কে বলতে পারে। হ্যাঁ, তখন আর কাজ কি? মানে আমার ঠিক রুচি হচ্ছে না। খাওয়ার সময় দেখা গেল মাংসের রুচি সমাগত স্থানীয় ডাক্তারদের কারুরই প্রায় হলো না। প্রদ্যোৎ ডাক্তার রেগে আগুন হয়ে উঠলেন ঠাকুরটার ওপর। আরে, এটা তো ওর বদমাইশি, আপনারা এটা বুঝতে পারছেন না? একেবারে স্পষ্ট হয়ে গেছে এইবার। এইরকম একটা ব্যাপার করলে আপনারা কেউ মাংস খাবেন না। লোকাল লোক এখানকার বিশ্বাস অবিশ্বাস জানে, ঠিক হিট করেছে। এইবার বেটারা গোগ্রাসে গিলবে। আরে বাবা, তাই খাক না, বেটারা খেয়েই মরুক। বুঝেছো না, হেভি ডোজে ক্যাস্টর অয়েল ঠুকবে। তবে বুঝেছো না, আমাদের রুচি মানে বললাম তো, থাক না। আসল কাজ তা তো হয়ে গেল। নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি, এক মস্ত কাজ আপনি করলেন বাবু। ক্লিনিক্যাল টেস্ট ছাড়া এই যুগে তো এক পাও এগোনো যায় না, উচিতও না। অ্যান্ড আপনি ওই কথাটা যা বললেন না, আমি কিন্তু সেটা মানি। ঠিকই বলেছেন। কবচ মাদুলি দৈব ওষুধ ফল যদি হয়, আমরা প্রতিবাদ করব না, কিন্তু আমরা ওকে প্রশ্রয়ও দেব না। রাত্রে তারা একে একে চলে গেলেন। প্রদ্যোৎ চাকর এবং ঠাকুরকে ডেকে বললেন, কালই দুজনে মাইনে মিটিয়ে নিয়ে চলে যাবে তোমরা। মঞ্জু বললে, এটা কিন্তু বাবু তোমার অন্যায় হলো। না, হয়নি। তুমি সেই সময় ঠাকুরের চেহারা দেখোনি গো? লোকটা ঠক ঠক করে কাঁপছিল। কি বলুন না মিস্টার সেন? সেন বললেন, হ্যাঁ, মানে লোকটা ভয় পেয়েছিল প্রদ্যোৎ।
মিসেস বোস কিন্তু ঠিকই বলেছেন। হি ওয়াজ ট্রেম্বলিং লাইক আ লিফ, পাতার মতন কাঁপছিল। তোমাদের কথা মানতে হলে আমি বুঝবো লোকটা অত্যন্ত ভূত বিশ্বাসী। এটা কবরস্থান, রাঁধছে মুরগির মাংস, সুতরাং কবর থেকে ভূত উঠে আসবে এইসব মনে মনে কল্পনা করছিল সন্ধে থেকেই, এবং তারই অবশ্যম্ভাবী পরিণতিতে সে ভিশন দেখেছে। এই লোককে আমি হাসপাতালে রাখতে পারবো না, আমার রোগীরা ভয় পাবে। কাল ভোরেই ওদের চলে যেতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।